বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব লিনিয়ার অ্যালজেব্রার চ্যাপ্টার 3। চ্যাপ্টারটা হলো এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 3। তো আমরা আজকের পুরো আলোচনায়, একেবারে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনায় আমরা বেসিক বিষয়গুলো ডিটেল শিখব। তো যখন আমাদের এই বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাবে, তখন আমরা এই চ্যাপ্টারে যে ম্যাথ আছে সেই ম্যাথগুলো করব। আরেকটা বিষয় বলি, এই চ্যাপ্টার থেকে প্রতি বছর কম করে হলেও 14-15 নাম্বার কমন থাকে। সো আমাদেরকে এটা খুবই গুরুত্ব সহকারে করতে হবে। 2 নাম্বার হচ্ছে, এখানে যে যে টাইপগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব সেই টাইপগুলো একেবারে তোমাদেরকে আয়ত্ত করে কন্ট্রোলে আনতে হবে। তাহলে এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা ইজিলি আনসার করতে পারবা এবং সঠিকভাবে করতে পারবা। যার জন্য তোমাদেরকে বেসিক গুলো আগে ক্লিয়ারলি বুঝতে হবে, কারণ বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে যখন আমি ম্যাথ করাইতে যাব তখন আর তোমরা আমাকে ডিস্টার্ব করবা না, আশা করি। কেন করি? কারণ হচ্ছে বেসিক গুলা বুঝলে যখন আমরা ম্যাথ করব তখন এগুলো কোনো ধরনের কোনো সমস্যা হবে না, আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি। ওকে, তাহলে আমরা প্রথমত হচ্ছে যে সমীকরণ জিনিসটা কি সেই জিনিসটা আগে আমরা শিখব। ঠিক আছে, সমীকরণ। যদিও আমরা সমীকরণ সেই 6-7 থেকেই শিখে আসতেছি, হ্যাঁ, এখানেও আমরা সেই সমীকরণ নিয়ে আলোচনা করব। যদিও তোমরা এগুলো সম্পর্কে ডিটেল আগে থেকে অবগত, তারপরও আমি, যেহেতু আমাদের চ্যাপ্টারের এটা একটা অংশ, সেই হিসাবে আমি এটাকে আলোচনা করতেছি। তাহলে দেখো, সমীকরণ হলো সংখ্যা ও প্রতীক ব্যবহার করে লেখা এক ধরনের গাণিতিক বিবৃতি, যেটাকে ইংলিশে বলে স্টেটমেন্ট, যাতে দুটি জিনিসকে সমান ও সমতুল্য দেখানো হয়। সমান চিহ্ন ব্যবহার করে সমীকরণ লেখা হয়। যেমন আমরা যদি এখানে একটা উদাহরণ দেখি, উদাহরণটা কি আছে বলতো? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে এই যে দেখো, এখানে একটা সমান চিহ্ন আছে। এই সমান চিহ্ন ব্যবহার করে আমরা কি তৈরি করব? সমীকরণ তৈরি করব। তাহলে সমীকরণ জিনিসটা কি? এখানে সংখ্যা থাকবে, প্রতীক থাকবে। প্রতীক বলতে যোগ বিয়োগ থাকবে, ঠিক আছে, মানে আরো গুণ ভাগও থাকতে পারে। মোট কথা হচ্ছে সংখ্যা থাকবে, চলক থাকতে পারে, প্রতীক থাকতে পারে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো কি, আমাদের হচ্ছে সমান চিহ্নটা থাকবে। এই সমান চিহ্ন থাকলে আমরা বুঝবো যে এটা কি হচ্ছে সমীকরণ। তো সমীকরণ যে বিষয়টা, সেই বিষয়টা আশা করছি তোমরা বুঝতে পারছো, কারণ সমীকরণ জিনিসটা যদি না বুঝো তাহলে মনে করো আমাদের অন্যান্য বিষয়গুলা আমরা খুব একটা ভালো বুঝবো না। তাই আমি সমীকরণটা আগে ক্লিয়ার করতেছি বা করলাম। ওকে, তাহলে সমীকরণ আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরে হচ্ছে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। দেখো, আমি এই শব্দটাকে একটু ব্যাখ্যা করি। একঘাত, একঘাত বলতে তার পাওয়ার হচ্ছে 1। ঠিক আছে, যদি দুই ঘাত হইতো তাহলে তার পাওয়ার কত হবে বলো তো? 2 হবে। যেহেতু এটা একঘাত, তাহলে তার চলকের পাওয়ার কত হবে? 1 হবে। ঠিক আছে, চলকের পাওয়ার হবে 1। তো এইটুক পর্যন্ত ক্লিয়ার। এরপর হচ্ছে সমীকরণ জিনিসটা কি সেটা তো আমরা মাত্রই শিখলাম। আর জোট জিনিসটা কি? জোট জিনিসটা হলো যখন অনেকগুলা সমীকরণ একত্রে থাকবে। আবারও বলতেছি, যখন অনেকগুলা সমীকরণ একত্রে থাকবে তখন সেটাকে আমরা জোট বলবো। যেমন তোমরা নাইন নাইন টেনে সমীকরণ সমাধান করার একটা চ্যাপ্টার ছিল, যে একঘাত বিশিষ্ট বা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণগুলোকে আমরা আর গুণন পদ্ধতিতে অথবা অপনয়ন পদ্ধতিতে বা বজ্রগুণন পদ্ধতিতে যে সমাধান করতে বলতো, সেখানে কিন্তু সমীকরণ জোট ছিল। সেখানে কিন্তু একটা সমীকরণ ছিল না, ওইখানে দুইটা সমীকরণ ছিল। আর এখন তোমাদের এখানে দুইটা কেন, তারও বেশি থাকতে পারে, তিনটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে। তার মানে কি, এই সবগুলোকে একত্রে আমরা কি বলবো? জোট বলবো। তো একঘাত জিনিসটা কি সেটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলা।
এবং সমীকরণ জিনিসটা কি সেটাও বুঝতে পারলা, এবং কি জোট জিনিসটা কি সেটাও বুঝতে পারলা। তো আমরা এখন এই একঘাত বিশিষ্ট সমীকরণ জোট জিনিসটাকে গাণিতিক ভাবে শিখবো। ঠিক আছে, এটা আমরা তো বাংলায় আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম যে জিনিসটা কি রকম হয়। ঠিক আছে। আর এই যে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট কাকে বলে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সংক্ষিপ্ত প্রশ্ন, তোমাদের যে ক বিভাগে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলা। বুঝতে পারছো? তো দেখো, প্রথমত খেয়াল করো যে আমাদের একঘাত বিশিষ্ট সমীকরণ জোট দেখো, যে এই যে এখানে এক্স দেখতেছো, x2 দেখতেছো, ডট 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 xn, এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি আমাদের ভেরিয়েবল বা চলক। ঠিক আছে, যেগুলোর মান পরিবর্তনশীল। আর এই চলকের সাথে a1 a2 ডট 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 an, হ্যাঁ, এগুলা যে গুণ আকারে আছে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে তার সহগ। প্রত্যেকটাই হচ্ছে কি তার সহগ। তো চলক এবং সহগ জিনিসটা কি সেটা তোমরা বুঝতে পারলা। এখন দেখো, আমাদের একঘাত বিশিষ্ট সমীকরণ জোট কাকে বলে, সেটার ডেফিনেশনটা হচ্ছে এরকম, যে a1 x1 প্লাস x2 প্লাস ডট 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 an xn ইকুয়াল টু হচ্ছে b। তাহলে এই যে দেখো, এখানে আমি ইকুয়াল টু দিছি, ইকুয়াল দিছি, ঠিক আছে, এই ইকুয়ালটা দ্বারা আমরা বোঝাচ্ছে এটা কি একটা সমীকরণ। আচ্ছা, ইকুয়াল টু হচ্ছে বি, মানে বি বলতে এখানে আমাদের কোনো কনস্ট্যান্টকে মিন করানো হয়েছে। ঠিক আছে, কে এফ ফিল্ডে এন সংখ্যক চলক। এন সংখ্যক চলক কেন বলতেছি, কারণ এখানে অসংখ্য চলক আছে। যেমন হচ্ছে x1 x2, আবার যদি আমি বলি x3 x4 x5 ডট ডট xn। ঠিক আছে, অর্থাৎ এন সংখ্যক বার কি চলক আছে, এর একঘাত বিশিষ্ট সমীকরণ বলা হয়, যেখানে a1 a2 ডট 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 এন এবং বি এগুলো হচ্ছে কি সব এফ ফিল্ডে। আচ্ছা, এই ফিল্ড জিনিসটা কি এটা আমরা পরবর্তী চ্যাপ্টারে আমরা ডিটেল জানবো। ঠিক আছে, আপাতত ফিল্ড জিনিসটা কি সম্পর্কে এতটুকুই জানো, যে এটা হচ্ছে একটা কি, ধরো একটা ফুটবল খেলার মাঠে যখন দুইটা টিম খেলে, ঠিক আছে, তাহলে ওই যে ব্যক্তিগুলোর সাপেক্ষে যে মাঠটা আছে সেই মাঠটা হবে কি আমাদের একটা ফিল্ড, যার মধ্যে এতগুলো খেলোয়াড় এবং কি এতগুলো দর্শক এগুলা কি একসাথে থাকে। তার মানে আমরা এফ ফিল্ডের দ্বারা বোঝানো হচ্ছে যে এই এফ এর মধ্যে আমাদের এই জিনিসগুলা ইনক্লুড আছে। অর্থাৎ a1 a2 a3 এবং বি, এগুলো প্রত্যেকটা কোথায় থেকে আসতেছে, এফ থেকে। এফটা কি, যেটা আমি একটু আগে তোমাদের সাথে একটা উদাহরণ দিয়ে শেয়ার করলাম। তো এখন আমাদের এটা একঘাত কেন হয়েছে, কারণ দেখো এটার প্রত্যেকটার পাওয়ার হচ্ছে কত, ওয়ান করে আছে, প্রত্যেকটার পাওয়ার কি আছে, ওয়ান আছে। কোনো কিছু না থাকলে সেটার পাওয়ার ওয়ান হয়, সেটা তোমরা জানো। ঠিক আছে, তো এইরূপ দুই বা ততোধিক একঘাত বিশিষ্ট সমীকরণকে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট বলা হয়। আমি জোট বলতে একটু আগে ক্লিয়ার করছিলাম যে এখানে বেশ কয়েকটা সমীকরণ থাকবে এবং প্রত্যেকটা সমীকরণকে একঘাত বিশিষ্ট হতে হবে। ঠিক আছে, ধরো একটা একঘাত বিশিষ্ট সমীকরণ আর একটা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ এমন হওয়া যাবে না। ঠিক আছে, একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের ক্ষেত্রে। তো আমাদেরকে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট তৈরি করতে হলে প্রত্যেকটা চলকের ঘাত এক হতে হবে, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে এখানে 2 3 4টা পর্যন্ত কি সমীকরণ একত্রে থাকতে হবে, তাহলে সেটা আমরা কি বলতে পারবো, জোট বলতে পারবো। আদারওয়াইজ সেটাকে কখনোই আমরা জোট বলতে পারবো না। তো আমি এখানে একটা উদাহরণ রাখছি, উদাহরণটা দেখো, খেয়াল করো। x+y+2 = 2, তারপরে একটা সমীকরণ দিছি কি 2x - y+3z = 2, তারপরে আরেকটা সমীকরণ দিছি, সেটা কি 3x+y - z = 5। এই যে এখানে টোটাল কয়টা একঘাত বিশিষ্ট সমীকরণ আছে বলো তো, তিনটা। এই এক, দুই, তিন, এই তিনটাকে একত্রে আমরা বলবো জোট। অর্থাৎ এই তিনটাকে একত্রে আমরা বলতে পারি একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। তো একঘাত বিশিষ্ট সমীকরণ জোট বলতে আমি যদি আরো একটু সংক্ষেপে তোমাদের সাথে শেয়ার করি, তাহলে বিষয়টা হবে এমন, যে আমরা এখানে যতগুলা চলক নিব না কেন, প্রত্যেকটা চলকের পাওয়ার এক হবে এবং তারা প্রত্যেকটাই সমীকরণ হবে। এবং এখানে অসংখ্য সমীকরণ থাকতে হবে, মানে জোট হইতে হলে তোমাকে একটা সমীকরণ দিয়ে কখনোই জোট হবে না। যেমন ধরো আমি যদি একটা দলের কথা বলি,
হ্যাঁ, একটা দলে কি একজন ব্যক্তি বা একটা মানুষ থাকে? অবশ্যই না। অসংখ্য মানুষ নিয়েই কিন্তু একটা দল হয়। যদি আমরা একটা ফুটবল টিমের কথা চিন্তা করি, সেক্ষেত্রে কি একজন ব্যক্তি নিয়ে কি একটা টিম তৈরি হয়? অবশ্যই না। এখানে অনেকগুলো ব্যক্তি থাকে। তো এই অনেকগুলো ব্যক্তিকে নিয়ে একত্রে একটা কি বলা হয়, আমরা টিম বলি বা দল বলি। যেমন হচ্ছে তোমাদের অনার্স প্রথম বর্ষের যে শিক্ষার্থীরা আছে বা স্টুডেন্টরা আছে, সবাই মিলেই কিন্তু একটা কিন্তু কি ইয়ার বোঝায় বা একটা কি সেট বোঝায় বা একটা জোট বোঝায় বা একটা সেশন বোঝায়, যে এখানে এতগুলো স্টুডেন্ট আছে যারা সবাই মিলে একটা সেশনের আন্ডারে। তোমরা যদি চিন্তা করো, তোমরা হচ্ছে ধরে নিলে তোমরা 22-23 শিক্ষা বর্ষের স্টুডেন্ট, তার মানে কি তোমার কলেজের সকল ম্যাথ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা, আমরা স্পেসিফিক ভাবে আমরা এখানে খেয়াল করতেছি বা উদাহরণে টানতেছি, এই সকল স্টুডেন্টকে নিয়েই কিন্তু কি হবে, একটা জোট হবে, দল হবে। আর আমি যদি সেম জিনিসটা পুরো বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটিতে আছে ম্যাথমেটিক্স, এই সকল স্টুডেন্টরা কি 2022-23 শিক্ষাবর্ষের স্টুডেন্ট, তার মানে কি পুরো বাংলাদেশের যতগুলো স্টুডেন্ট আছে সবগুলো নিয়েই কিন্তু একটা কি সেশন জট, যে সেশন জট না অ্যাকচুয়ালি সেশন হবে। তো যে বিষয়টা বলতেছিলাম যে অনেকগুলা জিনিস নিয়ে কি হবে, জোট হবে। কখনো এককভাবে কোনো কিছু কখনোই দলও হয় না এবং জোটও হবে না। আশা করছি জোট জিনিসটা কি সেটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলা। ঠিক আছে? তাহলে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট বলতে আমরা এক কথায় যদি বলি, যেখানে বেশ কয়েকটা সমীকরণ থাকবে এবং প্রত্যেকটা সমীকরণের চলক যেগুলো থাকবে প্রত্যেকটা চলকের ঘাত এক করে থাকতে হবে। ওকে, তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারলাম। এবার হচ্ছে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কি অসমমাত্রিক। আচ্ছা, অসমমাত্রিক, দেখো এই শব্দটাকে আমি একটু ক্লিয়ার করি আগে, কারণ পরের অংশটুকু তোমরা অলরেডি বুঝে গেছো। একঘাত বিশিষ্ট সমীকরণ জোট জিনিসটা কি সেটা আমি অলরেডি ক্লিয়ার করছি। এখানে একটা নতুন টার্ম অ্যাড হয়েছে, সেটা হচ্ছে কি অসমমাত্রিক। দেখো, অ সম, সম মানে একই, তার মানে কি অসম মানে একই হবে না। ঠিক আছে? অসম মানে একই হবে না, এমনটা বোঝায়। তাহলে খেয়াল করো, মনে করি ai1 x1 প্লাস ai2 x2 প্লাস ডট ডট প্লাস ain xn ইকুয়াল টু bi। এটাকে আমরা এক নাম্বার একটা ইকুয়েশন দিলাম, এবং এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি এটা একটা কি একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। কেন? কারণ চলকের পাওয়ার কত, ওয়ান করে আছে। ঠিক আছে, ওয়ান করে আছে। তাহলে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট, যেখানে এখানে আই ইকুয়াল টু, দেখো এখানে আই আই ইকুয়াল টু আমরা এখানে বলতে পারি কি 1 2 3 4 5 6 ডট 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 এম পর্যন্ত। যদি আমাদের এই যে বিআই যে আছে, অর্থাৎ আই এর মান কি 1 2 3 4, তার মানে কি b1 b2 ডট 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 bm, সেটের কমপক্ষে একটি সদস্য যদি অশূন্য হয়, অশূন্য বলতে কি শূন্য নয়, মানে নন জিরো যাকে ইংলিশে বলে, অশূন্য বলতে শূন্য নয়, তবে এক নংকে আমরা অসমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট বলতে পারবো বা বলা হয়। ঠিক আছে? তাহলে আমরা একঘাত বিশিষ্ট সমীকরণ জোট কি সেটাও আমরা জানলাম। আর অসমমাত্রিক কখন হবে? যখন তোমার এই একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের মধ্যে মানে কমপক্ষে একটা যদি অশূন্য সদস্য থাকে, তাহলেই সেটা আমরা কি বলতে পারবো, অসমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। যেমন এখানে তিনটা সমীকরণ আছে, 1 2 3। ঠিক আছে, এটা একটা অসমমাত্রিক কেন? কারণ দেখো এখানে মিনিমাম একটা কিন্তু থাকতে হবে অশূন্য। অশূন্য বলতে কি ইকুয়াল টু জিরো থাকা যাবে না। বাট আমাদের এখানে কয়টা আছে, দুইটা আছে অলরেডি, দেখো ইকুয়াল টু ওয়ান, এই যে ইকুয়াল টু টু, বাট আরেকটা আছে কি ইকুয়াল টু জিরো। তার মানে কি মিনিমাম একটা আমাদের কি ইকুয়াল টু ওয়ান বা 2 3 4 5 6 যে কোনো কিছু থাকতে পারে, কিন্তু জিরো থাকবে না। ঠিক আছে, মিনিমাম একটা থাকতে হবে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো, অসমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। তাহলে আমরা যদি এটাকে শর্টলি যদি বলতে চাই, যে একঘাত বিশিষ্ট সমীকরণ জোট হতে হলে আমাদের যে একঘাত বিশিষ্ট সমীকরণগুলো থাকবে, ওইগুলোর যে কোনো একটাতে, অন্তত একটাতে, মিনিমাম একটাতে ইকুয়াল টু যাতে 1 2 3 4 থাকে, তাহলেই সেটা অসমাত্রিক হবে। আদারওয়াইজ সেটা
অসমমাত্রিক হবে না। তো ক্লিয়ারলি আশা করছি বুঝতে পারছো। এবার দেখো আমাদের সমমাত্রিক, দেখো অসমমাত্রিক আমরা শিখলাম, এবার কি সমমাত্রিক শিখবো। ঠিক আছে, দেখো দুইটার মধ্যে কিন্তু পার্থক্য খুব বেশি না। ঠিক আছে, আর পার্থক্যটা হচ্ছে টোটালি উল্টা। ঠিক আছে, সবকিছুই সেম থাকবে, শুধু একটা জায়গায় উল্টা, বাদ বাকি সবই সেম। ওকে, আমরা অসমাত্রিকের সময় যে সংজ্ঞাটা শিখলাম, এইখানেও কিন্তু সেই জিনিসগুলাই বলা আছে, এই পর্যন্ত সবকিছুই বলা আছে। ঠিক আছে, সবই সেম, শুধু উপাদানগুলো শূন্য হবে, ইকুয়াল টু কি হবে, জিরো হবে। আর অসমমাত্রিকের বেলায় কিন্তু মিনিমাম একটা জিরো হওয়া যাবে না, মিনিমাম কি একটা জিরো হওয়া যাবে না। কিন্তু সমমাত্রিকের বেলায় প্রত্যেকটাকে আমরা কি করতে হবে, জিরো হইতে হবে। যেমন দেখো আমি এখানে যদি আবার ডেফিনেশনটা একটু বলি, মনে করি ai1 x1 প্লাস ai2 x2 প্লাস ডট ডট প্লাস ain xn ইকুয়াল টু bi, এটাকে আমরা এক নাম্বার দিলাম, যেটা হচ্ছে কি একটা একঘাত বিশিষ্ট সমীকরণ জোট, যেখানে i ইকুয়াল টু 1 2 3 4 ডট ডট এম। যদি আমাদের এই যে বিআই, যেটা আমাদের বিআই বলতে b1 b2 b3 b4 b5 ডট ডট bm, এই সেটের সকল উপাদান যদি শূন্য হয়, মানে ইকুয়াল টুর পরে যদি সবগুলাই যদি জিরো হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারবো সমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। তাহলে দেখো এখানে উদাহরণ আমি রাখছি, দুইটা সমীকরণ দিছি, ইকুয়াল টু দেখো জিরো আছে, ইকুয়াল টু দেখো জিরো আছে। তাহলে এইটা, এই দুইটা সমীকরণ একত্রে কি হয়েছে, জোট হয়েছে, মানে সমীকরণ জোট হয়েছে একঘাত বিশিষ্ট। তাহলে এইটাকে আমরা বলতে পারবো কি সমমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। ঠিক আছে, অসমাত্রিকের বলে মিনিমাম একটা ইকুয়াল টু জিরো হওয়া, মানে অন্য কিছু হতে হবে, জিরো হওয়া যাবে না। মানে জিরো হওয়া মানে থাকতে পারে, বাট মিনিমাম একটা কি থাকতে হবে, একটা অ্যাটলিস্ট অন্য কিছু থাকতে হবে, সেটা 1 2 3 4 5 এগুলো হতে পারে। তো সমাত্রিক এবং অসমাত্রিক একঘাত বিশিষ্ট সমীকরণ জোট কি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলা। এবার দেখো আরেকটা গুরুত্বপূর্ণ টার্ম, সেটা হচ্ছে কি সঙ্গত, সঙ্গত একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। ঠিক আছে, সঙ্গত একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। দেখো কি বলছে, একঘাত বিশিষ্ট সমীকরণ জোটকে আমরা সঙ্গত বলতে পারবো যদি ইহার কোনো সমীকরণকে 0 + 0 + 0 ডট ডট জিরো ইকুয়াল টু কি বি, কিন্তু বি নট ইকুয়াল টু জিরো আকারে প্রকাশ করা না করা যায়, প্রকাশ না করা যায়, অন্যথায় সেটা কি হবে, অসঙ্গত হবে। দেখো আমি এই জিনিসটা উদাহরণটার সাথে তোমাদের সাথে শেয়ার করি, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা। দেখো এখানে আমি তিনটা সমীকরণ দিছি। প্রথম সমীকরণটা কি, x + 5y + z - t = 3। তারপরটা হচ্ছে -16y - 10z + t = 2। তারপরটা হচ্ছে z - 10t = 5। এটা একটা সঙ্গত একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। কোশ্চেন হলো যে এটা কেন সঙ্গত, কারণ আমরা এইখানে যে তিনটা সমীকরণ ধরছি, এই তিনটা সমীকরণ মানে অসঙ্গত না। অসঙ্গত না মিন এটা বোঝানো হচ্ছে সঙ্গত। তাহলে দেখো আমি যদি এটাকে সহজ কথায় বলি, দেখো 0 = 0 হয়, এটা আমরা যেমন সত্য বলতে পারি। আমি যদি এখন বলি জিরো ইকুয়াল টু জিরো ইকুয়াল টু 1, তাহলে কি এটা সঙ্গত হবে? অবশ্যই উত্তর হবে না, কারণ 0 = 1 কখনোই হতে পারে না। তারপর আমি যদি বলি 3 = 4 বা 3 = 3, ওকে, তাহলে আমি যদি এখানে 2 = 3 লিখি, তাহলে কি এটা অসঙ্গত, কারণ এটা কখনোই সমান হতে পারে না। ঠিক আছে, আর যদি আমি 2 = 2 লিখি, তাহলে এই দুটো কি সমান, তার মানে এটা হচ্ছে সঙ্গত। তাহলে সঙ্গত এবং অসঙ্গত বিষয়টা আশা করছি ক্লিয়ারলি বুঝতে পারছো। এবার আমরা অসঙ্গতর একটা কাহিনী বুঝি। এখানে এই পরের উদাহরণটা দেখো, পরের উদাহরণটা দেখলেই বুঝতে পারবা। দেখো এইখানে দেখো সবকিছুই এইরকমই আছে, শুধু খালি কি এখানে 0 = 5 আছে। তাহলে এটা কি আমাদের অসঙ্গত না বলো তো? কারণ জিরো সমান সমান কখনোই 5 হতে পারে না, জিরো সমান সমান জিরোই হবে। ঠিক আছে, তাহলে
অসঙ্গত একঘাত বিশিষ্ট সমীকরণ জোটে মানে এমন একটা কাহিনী থাকবে যেটা কি অবাস্তব, যেটা কখনো হবে না। যেমন এখানে আছে 0 = 5, তার মানে এটা কি অসঙ্গত না? মানে এটা কি কখনোই সম্ভব যে 0 = 5 হয়? কখনোই হয় না। তাহলে এটাই হচ্ছে আমাদের কি অসঙ্গত একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। বাট এই প্রথমে এই জায়গায় যেটা আমি দিছি, এইখানে যেটা আমি মার্ক করলাম, ঠিক আছে, এইখানে এমন কোনো ঘটনা হয় নাই যেটা অসঙ্গত। তার মানে কি এটা সঙ্গত দ্বিঘাত সমীকরণ, সরি, সঙ্গত একঘাত বিশিষ্ট সমীকরণ জোট হবে। তো এইটুক পর্যন্ত আশা করছি ক্লিয়ারলি বুঝতে পারলা যে সঙ্গত এবং অসঙ্গত একঘাত বিশিষ্ট সমীকরণ জোট কি। আরেকটা বিষয় বলি, যে অসঙ্গত যে সমীকরণগুলো থাকবে সেটা কি একটা থাকবে? এমন কোনো কথা নাই, দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। ইভেন তোমার ইচালন করার পরে কি এমনও আছে একটা মাত্র সঠিক আছে, বাকি সবগুলাই অসঙ্গত, এমনও হতে পারে। ঠিক আছে, তাহলে সঙ্গত অসঙ্গত বিষয়টা ক্লিয়ার। এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট এবং এইখান থেকে সবচেয়ে বড় প্রশ্নটা হয়, যেটা তোমার গ বিভাগে প্রশ্নটা হয় এই টার্মটা থেকে। ঠিক আছে, এই টার্মটা একেবারে মুখস্থ করে ফেলতে হবে। মানে কখন কি করতে হবে না করতে হবে এটা একেবারে ডেফিনেটলি তোমাদেরকে মুখস্থ করতে হবে। তাহলে দেখো টার্মটার নাম কি দিছি আমি, একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের ইচালন আকার। দেখো, আমি ইচালন নিয়ে তোমাদের সাথে অনেক আলোচনা করছি বিগত চ্যাপ্টারে। ঠিক আছে, মানে প্রথমের দিকে আমি আলোচনা করছিলাম। তারপরেও যদি তোমাদের ইচালন নিয়ে কোনো ঝামেলা থাকে, প্রয়োজনে আমি শুধুমাত্র ইচালন নিয়ে একটা ক্লাস নিব। যদি তোমাদের মনে হয় যে আমরা ইচালন এখনো করতে পারি না বা ইচালনের মেন কনসেপ্টে এখনো আমাদের ক্লিয়ার না, সেক্ষেত্রে আমি একটা ক্লাস শুধু ইচালনের উপরে নিয়ে মানে নিব আর কি, যদি তোমরা বলো সেক্ষেত্রে। কারণ ইচালন যদি না বুঝো, তুমি অনার্স লাইফে মোটামুটি তৃতীয় বর্ষ পর্যন্ত মানে পুরো দমে ধরা খাবা। কারণ ইচালনের মাধ্যমেই কিন্তু তোমার থার্ড ইয়ার বলো সেকেন্ড ইয়ার বলো অনেকগুলা ম্যাথ, বিশেষ করে থার্ড ইয়ারে তুমি নিউমেরিক্যাল অ্যানালাইসিসে হিউজ পরিমাণ তুমি ধরা খাবা যদি তুমি ইচালন সম্পর্কে ক্লিয়ার ধারণা না রাখো। সো ইচালন খুব ভালোভাবে শিখতে হবে। ওকে, তাহলে দেখো, আমাদের একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের ইচালন আকারের টাইপের মধ্যে এক নাম্বার যে কোশ্চেনটা, সেটা হচ্ছে কি সমাধান নেই। আমাদের সমীকরণ জোট দেওয়া থাকবে, দিয়ে বলবে যে এই সমীকরণ জোটের সমাধান থাকবে কিনা আমাদের বের করতে হবে। তো যখন আমাদের সমাধান নেই বলবে, তখন আমাদের কি ঘটনাগুলো ঘটতে পারে সেগুলো আমি শেয়ার করতেছি এখন। দেখো, এক নম্বর হচ্ছে কি সমাধান নেই। তাহলে দেখো, একঘাত বিশিষ্ট সমীকরণ জোটটি যদি অসঙ্গত হয় তবে সমীকরণ জোটের কখনো সমাধান থাকবে না। ঠিক আছে, কখনোই সমাধান থাকবে না। তাহলে সমাধান থাকবে কখন? যখন সঙ্গত হবে। যেমন দেখো, এই যে এইখানে যে আমি উদাহরণগুলো দিছিলাম, এখানে যে একটা সমীকরণ জোট দিছি, এইটা কিন্তু একটা সঙ্গত। তার মানে এইখান থেকে আমরা কি সমাধান পাবো। এই যে এখান থেকে আমরা সমাধান পাবো মানে কি, এখানে চলকগুলোর মান পাবো, এক্স ওয়াই জেড এর মান পাবো। কিন্তু এইখান থেকে আমরা সমাধানের মান পাবো না। কেন পাবো না? কারণ এখানে একটা অসঙ্গত কাহিনী ঘটছে। সেটা কি? 0 = 5। তোমাদের যখন ম্যাথ সলভ করবে তখন দেখা যাবে কি অন্য কিছু থাকতে পারে, কিন্তু সেটা কি অসম্ভব, যেটা কখনোই সম্ভব না। ঠিক আছে, যেমন এখানে 0 = 5 লিখছে, এটা আদৌ পসিবল না। ঠিক আছে, তার মানে সমাধান থাকবে না কখন বুঝবো, যখন আমাদের কখনো যদি ইচালন করার পর, ইচালন করার পর যদি আমাদের অসঙ্গত কোনো সমীকরণ আসে, তাহলে ওই সমীকরণ জোটের কোনো সমাধান আমরা পাবো না। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার। যেমন দেখো, আমি এখানে উদাহরণ দিয়ে রাখছি সুন্দর মতো, যে x + y + z = 5, পরে আরেকটা সমীকরণ লিখছি y + 2z = 3, বাট শেষে আমি লিখছি 0 = 5। তাহলে এখানে খেয়াল করো তো, এখানে কি হয়েছে, এখানে একটা অসঙ্গত সমীকরণ আছে, সেটা কি 0 = 5। তো এই 0 = 5 থাকার কারণে আমাদের এটার কোনো সমাধান থাকবে না, অর্থাৎ এই একঘাত বিশিষ্ট সমীকরণ জোটটার কোনো সমাধান থাকবে না। কেন থাকবে না? এই অসঙ্গত কারণটার কারণে। তো তোমাদের প্রশ্নে যদি বলে যে সমাধান আছে কিনা সমীকরণ জোটটার, তাহলে তোমাদেরকে ইচালন করে খুঁজতে হবে যে আমার সমীকরণ জোটের মধ্যে কোনো অসঙ্গত কোনো সমীকরণ আছে কিনা। যদি থাকে তাহলে সেটার সমাধান থাকবে না। তাহলে এক নাম্বার পয়েন্টটা ক্লিয়ার।
তার মানে সমাধান থাকবে না কখন, যখন অসঙ্গত কোনো কিছু হবে। এরপরে হচ্ছে 2 নাম্বার। ঠিক আছে, 2 নাম্বার প্রশ্ন মানে টাইপটা হলো, মানে যেটা চাবে তোমাদের প্রশ্নে, সেটা হলো একক বা অনন্য সমাধান। দেখো, অনন্য বলতে কি বোঝায়? অনন্য বলতে এক, অনন্য বলতে এক। ঠিক আছে, একক বলতে তো এককেই, আর অনন্য বলতে কি? অদ্বিতীয়। ঠিক আছে, অনন্য বলতে অদ্বিতীয়। অদ্বিতীয় বলতে কি বোঝায়? একজন। যেমন আমাদের যদি আমরা ধর্মের হিসাবে যাই, তাহলে আমাদের কি? আল্লাহ কিন্তু অদ্বিতীয়। তাহলে এই অনন্য শব্দটা দিয়ে কি বোঝাবে? অদ্বিতীয় বোঝাবে, মানে কি? একজনকে বোঝাবে। তো একক সমাধান বা অনন্য সমাধান, দেখো পরীক্ষার সময় তোমার এই একক সমাধান শব্দটা উল্লেখ থাকতে পারে, অথবা অনন্য সমাধান এই উল্লেখ থাকতে পারে। দুইটাই একসাথে থাকে না, নর্মালি থাকে না। যদি থাকে তাহলে তো ভাগ্য ভালো। ঠিক আছে, বাট যে কোনো একটা থাকে। যে একক সমাধান বা অনন্য সমাধান আছে কিনা এই সমীকরণ জোটে, সেটা চেক করো। তাহলে দেখো, একক বা অনন্য সমাধান থাকার শর্ত বা কন্ডিশন হলো যে একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের ইচালন আকারে, আমরা যখন ইচালন করব, ভাই ইচালন না পারলে কিন্তু এগুলো একটাও হবে না। ঠিক আছে, সহজ কথা। ইচালন আকারে মোট চলকের সংখ্যা আর মোট সমীকরণের সংখ্যা যদি সমান হয়, তবে একক বা অনন্য সমাধান থাকবে। আবারও বলতেছি, দেখো আমরা একটা সমীকরণ জোটের মধ্যে চলক আমরা কিভাবে হিসাব করি। দেখো এখানে এক্স একটা চলক, ওয়াই একটা চলক, জেড একটা চলক। টোটাল কয়টা চলক আছে বলতো? 3টা চলক আছে। আর এখানে সমীকরণ কয়টা আছে বলতো? 1, 2, 3। কয়টা সমীকরণ আছে? 3টা। তার মানে কি? 3টা চলক আছে, আবার 3টা কি আছে? সমীকরণ আছে। দুইটা কি ইকুয়াল না? তাহলেই আমরা কি পাবো? একক বা অনন্য সমাধান পাবো। আদারওয়াইজ কখনোই আমরা একক বা অনন্য সমাধান পাবো না। আবারও ক্লিয়ারলি বলতেছি, তোমরা এগুলাকে এভাবে মনে রাখতে পারো যে একক বা অনন্য সমাধান থাকবে যদি চলক সংখ্যা সমান সমান কি সমীকরণ সংখ্যা হয়। আবারও বলতেছি, যদি চলক সংখ্যা আর সমীকরণ সংখ্যা যদি একই হয়, ধরো চলক আছে 5টা, সমীকরণও আছে 5টা, তাহলে তোমাদের একক সমাধান বা অনন্য সমাধান থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে এখানে যে আমি উদাহরণটা রাখছি, এই উদাহরণটার কি আমরা একক বা অনন্য সমাধান পাবো। কেন পাবো বলো তো? কারণ এখানে চলক আছে 3টা, এবং সমীকরণও আছে কয়টা? 3টা। তার মানে কি? 3 = 3। তাহলে 3 = 3 মানে 3টা চলক আছে এবং 3টা সমীকরণ আছে, তাহলে আমাদের এটা কি পাবো? একক বা অনন্য সমাধান পাবো। ঠিক আছে, ওকে, এই টার্মটা তাহলে ক্লিয়ার। এবার হচ্ছে 3 নাম্বার টার্ম, সেটা হলো যে একাধিক সমাধান থাকবে। দেখো কোশ্চেনে বলবে যে একাধিক সমাধান থাকবে কিনা। ঠিক আছে, তাহলে একাধিক সমাধান আমাদের কখন থাকবে সেটা আমরা এখন জানবো। দেখো আমি এখানে লিখে রাখছি যে একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের ইচালন আকারে, আমরা কিন্তু ইচালন আগে করতেই হবে। ইচালন আকারে মোট চলকের সংখ্যা মোট সমীকরণের সংখ্যার চেয়ে যদি বেশি হয়, তবে একাধিক সমাধান থাকবে। দেখো আমি জিনিসটাকে আরেকটু সহজ করে দেই। চলক সংখ্যা বেশি থাকবে, সমীকরণ সংখ্যা কম থাকবে। ঠিক আছে, তাহলে তোমরা এটাকে কিভাবে মনে রাখতে পারো? মানে চলক চলক সংখ্যা গ্রেটার দেন সমীকরণ। ঠিক আছে, এটার বেলা এটা হবে, মানে চলক সংখ্যা বেশি থাকবে, সমীকরণ সংখ্যা কি থাকবে? কম থাকবে। আর এটার বেলা কি হবে? চলক আর সমীকরণ কি হবে? দুইটা সমান হবে। ঠিক আছে, তাহলে এটার এই একক বা অনন্যর বেলায় হবে কি? চলক আর সমীকরণ সংখ্যা সমান, আর একাধিক সমাধান থাকবে যখন চলক সংখ্যা সমীকরণ সংখ্যার চেয়ে কি থাকবে? বেশি থাকবে। যেমন আমি এখানে উদাহরণ রাখছি যে এখানে চলক আছে কয়টা দেখো? 1, 2, 3। টোটাল চলক আছে কয়টা? 3টা আছে। কিন্তু সমীকরণ কয়টা আছে? 1, 2। তার মানে সমীকরণ সংখ্যা কম, চলক সংখ্যা কি আছে? বেশি আছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে চলক আছে 3টা, সমীকরণ আছে 2টা, তার মানে কি? চলক বেশি, সমীকরণ কম। সেক্ষেত্রে আমাদের এই সমীকরণ জোটটার একাধিক আমাদের সমাধান থাকবে। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার। এরপরে দেখো যে স্বাধীন চলক সমান সমান, এটা সূত্র একটা মনে রাখবা। স্বাধীন চলক সমান সমান চলক সংখ্যা বিয়োগ সমীকরণ সংখ্যা।
তো এই ছিল আমাদের তৃতীয় চ্যাপ্টারের বেসিক। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা অথবা ইনবক্স করবা। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।